নমস্কার, আজকে টিভি9 স্পেশালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আজ সকাল থেকে নজর ছিল একটাই দিকে, দিল্লির দিকে, বাজেটের দিকে নজর ছিল। তাই আজ টিভি9 স্পেশালেও থাকছে এই বাজেটের কথাই। বাজেট থেকে আমরা কি পেলাম? জানেন, এই 2019 থেকে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী হিসেবে পরপর 7 বার বাজেট পড়ে ফেললেন, ভাঙলেন মোরারজি দেসাইয়ের রেকর্ড। প্রাথমিকভাবে বলাই যায় মূলত দুটি বিষয়ের উপর জোর দেওয়া হলো আজকের বাজেটে। এক, কর্মসংস্থান, আর দ্বিতীয়, শরিকি রাজনীতির দায়বদ্ধতা। গত 10 বছরে যা নিয়ে একেবারেই মাথা ঘামাতে হয়নি মোদী সরকারকে, কিন্তু এবারে হলো। কেন হলো? তার কারণ 24-এর লোকসভা নির্বাচনে 240-এ আটকে যাওয়া, আর দেশে মোট 13টি কেন্দ্রে যে উপনির্বাচন হলো সেই উপনির্বাচনে মাত্র 2টিতে জয় বিজেপিকে ভাবতে বাধ্য করলো, যার প্রতিফলন আজ আমরা দেখলাম বাজেটে। এছাড়া কোন কোন বিষয়ে অগ্রাধিকার দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন? এই 9টি ক্ষেত্রের মধ্যে কি কি রয়েছে? কৃষি, মানব সম্পদ উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার, উৎপাদন ও পরিষেবা, নগর উন্নয়ন, শক্তি উদ্ভাবন এবং গবেষণা, এবং নতুন প্রজন্মের জন্য সংস্কার। তবে এগুলোর মধ্যে সবার আগে আসি মহিলারা কি পেলেন। Will encourage states which continue to charge high stamp duty to moderate the rates for all and also consider further lowering duties for properties purchased by women. লক্ষ্য নারী ক্ষমতায়ন, মহিলাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করা, সঙ্গে আবাসন শিল্পকে চাঙ্গা করার প্রয়াস। তার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতায় উঠে এলো স্ট্যাম্প ডিউটির প্রসঙ্গ। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে রাজ্যগুলির কাছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আবেদন রাখলেন যাতে সুরাহা পান মহিলা গ্রাহকরা। তার ফলে কি? বাড়ি কেনা আরও সহজ হবে মহিলাদের। করোনাকালে জমি বাড়ি কেনার ক্ষেত্রে উৎসাহ দিতে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দিয়েছিল রাজ্য সরকার। 2021-এর বাজেটে আবাসন ক্ষেত্রে সম্পত্তি রেজিস্ট্রেশনের জন্য স্ট্যাম্প ডিউটিতে 2% ছাড় ঘোষণা করেছিল রাজ্য। 2021-এর 30শে অক্টোবর থেকে ছাড় চালু হয়, তবে এবছরের 1 জুলাই থেকে তা তুলে নেওয়া হয়। এখন 1 কোটি টাকা পর্যন্ত দামের ফ্ল্যাট বাড়িতে স্ট্যাম্প ডিউটি 4% থেকে বেড়ে হয়েছে 6%, আর তার উপরে বিলাসবহুল বাড়ির ক্ষেত্রে 5% থেকে বেড়ে হয়েছে 7%। রাজ্যে ফ্ল্যাট বাড়ির স্ট্যাম্প ডিউটিতে ছাড় উঠে যাওয়ায় বিক্রি কমার আশঙ্কা আবাসন শিল্পের একাংশে। পরিসংখ্যান বলছে অন্যান্য রাজ্যের নিরিখে বাংলায় ডিউটি বেশ খানিকটা বেশি। কোনো কোনো রাজ্যে মহিলাদের জন্য আলাদা স্ট্যাম্প ডিউটিতে ছাড় থাকলেও বাংলায় সেসব নেই, বরং বাংলায় অন্যান্য অনেক রাজ্যের থেকে তা অনেকটাই বেশি। গুজরাটের স্ট্যাম্প ডিউটি 4.9%, মহিলাদের স্ট্যাম্প ডিউটি দিতে হয় না। রাজস্থানে পুরুষদের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি 5%, মহিলাদের 4%। মহারাষ্ট্রে যথাক্রমে 6 আর 5%। সেখানে বাংলায় 1 কোটি পর্যন্ত স্ট্যাম্প ডিউটি 6%, 1 কোটির উপর 7%। এই প্রেক্ষাপটে মহিলাদের জন্য স্ট্যাম্প ডিউটি কমাতে রাজ্যগুলির কাছে আর্জি জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। We will encourage states which continue to charge high stamp duty to moderate the rates for all and also consider further lowering duties for properties purchased by women. This reform will be made an essential component of urban development schemes. বাংলায় আবাসনের বাজার বরাবর নির্মাণ সংস্থাগুলির নজরে, সেখানেই যে বেশি লেনদেন। এমন একটা পরিস্থিতিতে বাংলায় স্ট্যাম্প ডিউটিতে যে বাড়তি ছাড় দেওয়া হচ্ছিল তা এ মাস থেকে তুলে নেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে রাজ্যগুলির উদ্দেশ্যে মহিলাদের জন্য স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের প্রস্তাব দিলেন নির্মলা সীতারামন। কতটা প্রভাব পড়ে রিয়েল এস্টেট ক্ষেত্রে, কি বলছেন অর্থনীতিবিদরা? কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার তারা যদি মহিলাদেরকে এরকমভাবে ক্ষমতায়ন করেন, তাহলে মহিলা সেটার হয়তো মালকিন হতে পারেন। লোকে হয়তো বাড়ি সেই মহিলাকে এগিয়ে দেবেন সেই স্ট্যাম্প ডিউটি সুবিধের জন্য। এটা খুব ভালো পদক্ষেপ বলেই আমি মনে করি। রেন্টাল হাউজিং স্কিমস চালু হচ্ছে ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ইন আ পিপিপি মডেল, সেটা কিন্তু অনেক সুবিধা আসবে। কলকাতা অমৃতসর যে করিডোর, এটাও কিন্তু ওপেন করবে মেজর অপরচুনিটি ফর রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল হাউজিং।
আবাসন ক্ষেত্র চাঙ্গা করার পাশাপাশি দেশের গরিব মানুষের মাথার উপর ছাদ থাকে তার জন্য আবাস যোজনায় গুরুত্ব দিয়েছেন নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 10 লক্ষ কোটি বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। আগামী 5 বছর এই প্রকল্পে বরাদ্দ হবে 2.2 লক্ষ কোটি টাকা। আবাসে আরও 3 কোটি বাড়ি হবে। 3 crore additional houses under the PM Awas Yojana in rural and urban areas in the country have been announced, for which the necessary allocations are being made. সাধারণভাবে আবাস যোজনায় বিনিয়োগটা বেশি হবে বলেছে, আর যদি মহিলা যদি আবাসের ক্ষেত্রে এগিয়ে এসে তার নামে করেন তাহলে একটা অ্যাডিশনাল সুবিধা পাওয়া যাবে। এইটা মহিলা হলে একটু সুবিধা পাওয়া যাবে। মহিলারা যাতে নিজের বাড়ি পান তার জন্য বাজেটে উদ্যোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিবদের জন্য আরও বাড়ি তৈরির ঘোষণা, পাশাপাশি শ্রমিকদের জন্য বাড়ি তৈরির প্রকল্প নিয়েছে কেন্দ্রীয় সরকার। বাজেটে রাজ্যগুলির উদ্দেশ্যে স্ট্যাম্প ডিউটি ছাড়ের প্রস্তাবে কি আবাসন শিল্প আরও চাঙ্গা হবে? বাড়ি কেনা আরও সহজ হবে মহিলাদের? এই নিয়ে যখন নানা চর্চা, তখন আলোচনার শেষ নেই ইনকাম ট্যাক্স নিয়ে। নতুন কর কাঠামোয় কি থাকছে, কতটা মিলবে রেহাই, কত টাকা বাঁচতে পারে, হিসেব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী খোদ। 2014 সাল থেকে কেন্দ্রে ক্ষমতায় নরেন্দ্র মোদী সরকার। এই 10 বছরে পুরনো কর কাঠামোয় বিন্দু মাত্র বদল হয়নি। চাকরিজীবীরা আশা করেছিলেন এবার অন্তত হবে, সব আশায় জল। পুরনো কর কাঠামো অপরিবর্তিতই থাকলো। নতুন কর কাঠামোয় যারা কর জমা দেন তাদের জন্য সামান্য ছাড়। স্ল্যাবে পরিবর্তন করা হয়েছে বাজেটে। প্রথমত 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। 3 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত 5% কর দিতে হতো। এখন 3 লক্ষ টাকা থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত 5% কর দিতে হবে। 6 লক্ষ টাকা থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত 10% কর দিতে হতো। এখন 7 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত 10% কর দিতে হবে। 10 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা 15%, 12 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা 20%, 15 লক্ষ টাকার উপরে 30% হারেই কর দিতে হবে। দু ধরনের ছাড় কিছুটা বাড়ানো হয়েছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা থেকে বেড়ে 75,000 টাকা হয়েছে। ফ্যামিলি পেনশনে ছাড় 15,000 টাকা থেকে বেড়ে হয়েছে 25,000 টাকা। কত টাকা বাঁচতে পারে হিসেব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। As a result of these changes, a salaried employee in the new tax regime stands to save up to 17,500 rupees in income tax. বছরে বাঁচতে পারে সর্বোচ্চ 17,500 টাকা। আপনাদের সুবিধার জন্য দুটো উদাহরণ দেখাবো। বছরে 8 লক্ষ টাকা করযোগ্য আয়ের উপর আগে 30,000 টাকার কর দিতে হতো, এখন দিতে হবে 22,500 টাকা, সাশ্রয় 7,500 টাকা। বছরে 10 লক্ষ টাকা করযোগ্য আয়ের উপর আগে 52,500 টাকার কর দিতে হতো, এখন দিতে হবে 42,500 টাকা, সাশ্রয় 10,000 টাকা। বছরে 20 লক্ষ টাকা করযোগ্য আয়ের উপর আগে 2,85,000 টাকার কর দিতে হতো, এখন দিতে হবে 2,67,500 টাকা, সাশ্রয় 17,500 টাকা। এতে কি আদৌ খুশি করদাতারা? इस बजट में भी इनकम टैक्स में कटौती और स्टैंडर्ड डिडक्शन में वृद्धि का फैसला लिया गया है। হয়তো সরকার সবসময় মানুষের প্রত্যাশা থাকবে, কিন্তু তা সত্ত্বেও যদি করা যেত ভালো হতো। নিশ্চয়ই চেষ্টা করেছেন, আর বেশি করে উঠতে পারেননি। তবে আরও বেশি টাকাটা যদি মানুষের পকেটে দেওয়া যেত তাহলে বোধহয় তাদের ক্রয় ক্ষমতাটা একটু বৃদ্ধি পেত বলে আমি মনে করছি। বহু সংখ্যক মানুষ 10% থেকে 5% নেমে আসবেন, তাদের করের দায় নেমে আসবেন। স্ল্যাবগুলো একটু অল্টারেশন হয়েছে, যদিও খুব মাইনর অল্টারেশন আমার মনে হলো। এটা অ্যাকচুয়ালি 6 মাসের বাজেটের মতনই হয়েছে, কারণ নেক্সট বাজেট আবার আর্লি ফেব্রুয়ারি 2025-এ হবে। আমরা অলরেডি জুলাই মাসের শেষে। আগামী ফেব্রুয়ারি মাসের জন্য অপেক্ষা করা ছাড়া গতি নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অর্থাৎ আয়করে কি প্রাপ্তি, কোন কর কাঠামোয় বাঁচবে টাকা, এসব তো দেখলেন। এক শরিক নীতিশ কুমারের বিহার আর এক শরিক অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর জন্য এবার দরাজ কেন্দ্র। দুই রাজ্যের জন্য পরিকাঠামো উন্নয়নে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। পাশের রাজ্য বিহারের জন্য এত কথা, কিন্তু আমাদের রাজ্য
আমাদের রাজ্য মানে বাংলা কি পেল? বাজেটে কলকাতা অমৃতসর করিডোর নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। এটা বাদে কেন্দ্রীয় বাজেটে বাংলা নিয়ে সে অর্থে কিছু ছিল না। বাজেট পেশ হওয়ার পর রে রে করে ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয়, বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে, আমার কোনো আপত্তি নেই, তারাও আমাদের দেশ, কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। বাংলাকে তো বারবার বঞ্চিত করে রেখেছে, বাংলাকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে বিজেপি। এটা নতুন কিছু নয়। যে 12টা সাংসদ পাঠিয়েছে, আজকে কি এর ফল শুনবে? শুভেন্দু অধিকারী 4 দিন আগে যে কথাটা বলেছিল, जो हमारे साथ हम उनके साथ, প্রমাণ করে দিল। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে যখন বিজেপির দিকে পরপর তীর ছুটছে তৃণমূল, তখন পাল্টা আক্রমণের রাস্তায় বঙ্গ বিজেপি। গেরুয়া শিবিরের সাফ কথা, বিহারে উন্নয়ন হলে তার প্রভাব তো বাংলাতেও পড়বে। ক্ষেত্রে যখন উন্নতি হবে, তো স্বাভাবিকভাবে তার আশেপাশের রাজ্যেও তার প্রভাব পড়তে বাধ্য, অন্ততপক্ষে ইকোনমি তাই বলে। তো স্বাভাবিকভাবে বিহারের যদি উন্নতি হয়, তাতে বাংলার উন্নতি হবে না এরকম কোনো বিষয় নেই। আমাদের যে করিডোরটা অমৃতসর থেকে যে কলকাতা করিডোর, সেই করিডোরে যদি গয়ার উন্নতি হয়, তো তার লাভ তো কলকাতা পাবে। তো স্বাভাবিকভাবে সেই ইন্ডাস্ট্রিয়াল জোনে নতুন ইন্ডাস্ট্রি আসবে, বাংলার যুব সমাজের হাতে ইন্ডাস্ট্রি আসবে। পশ্চিমবঙ্গে প্যাকেজ দিলেও ওরা নেয় না, আর না দিলেও ওরা বিক্ষোভ করে। ব্যাপারটা হচ্ছে এরকম। পশ্চিমবঙ্গের কি ভূমিকা আছে ভারতবর্ষের বুকে, সেটাই এখন কোশ্চেন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের শাসক দল কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে হল্লা বাঁধালেও বাংলায় চলতে থাকা মেট্রো রেল, সেই মেট্রো রেলের প্রকল্পগুলিতে কিন্তু কম বেশি বরাদ্দ বেড়েছে। কি কি হয়েছে আপনাদের দেখাই। বিগ ওয়ালে ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে বরাদ্দ ছিল 600 কোটি, আর সেক্ষেত্রে এখন বরাদ্দ বেড়ে হলো 906 কোটি। আরও দেখাবো এয়ারপোর্ট নিউ গড়িয়া ভায়া রাজারহাট, যে তাতে বরাদ্দ ছিল 1750 কোটি, এবার এখন বরাদ্দ বেড়ে হলো 1791.39 কোটি। আরও আছে, এরপর আছে হচ্ছে জোকা বিবাদীবাগ, বরাদ্দ ছিল 800 কোটি, এখন বরাদ্দ বেড়ে হলো 1208.61 কোটি। বাংলায় বরাদ্দ নিয়ে যখন চাপানুতর চলছে এবং চলবে, তবে এ নিয়ে কি বলছেন অর্থনীতিবিদ, উদ্যোগপতিরা, তাদের বক্তব্য শোনাবো। জোন অর্থাৎ পূর্ব ভারতের জন্য উনি অনেক কিছু করবেন বলে দিয়েছেন, যে সেটাই আমাদের হবে। কি করবেন আমরা জানি না এখন। যেমন বিহার, অন্ধ্রপ্রদেশ বা উড়িষ্যার ক্ষেত্রে আমরা জানতে পেরেছি, পশ্চিমবঙ্গের আলাদা করে কিছু আমি জানতে পারিনি। তবে পূর্ব ভারতের উপর জোর, এটা আগের বাজেটেও ইন্টারিম বাজেটে বলছে, এবারও বলেছেন, আশা করে থাকবো যে কিছু আসবে। স্যার কলকাতা করিডোর, ইন্ডাস্ট্রিয়াল করিডোর কথা বলেছে, তো এটা না যে আমি বলবো না যে বাঙালি ছেড়েছে, কিন্তু এটা ইন্টারিম বাজেটও বলেছে। উনি ওভারঅল ইস্ট দেখছেন, যে গ্রোথ আমাদেরকে যদি ওই অ্যাসপিরেশন অ্যাচিভ করতে হয়, তাহলে ইস্টার্ন সেক্টর অ্যাজ এ রিজন আমাদের পুশ দিতে হবে। তো আমি এটা ঠিক করে বলবো না যে স্পেসিফিকলি বাঙালকে, মানে বেঙ্গলকে এক্সক্লুড করা হয়েছে বা সেরকম। কথা হচ্ছিল বাজেট নিয়ে, কি পেলাম আমরা, সাধারণ মানুষের কতটা লাভ হলো। মানুষের আরও একটা বিষয়ে খুব আগ্রহ, যে কথাটা বলছিলাম ব্রেকের আগে, সেটা হচ্ছে লগ্নি। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদী মূলধনী কর, মানে লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স, সেটা 10% থেকে বেড়ে হলো 12.5%। তাহলে কি দাঁড়ালো যে নতুন এই ঘোষণার পর 1,25,000 টাকার ক্যাপিটাল গেইনসে কোনো কর দিতে হবে না। আগে এর ঊর্ধ্বসীমা কত ছিল? 1 লক্ষ টাকা। অন্যদিকে স্বল্পমেয়াদী মূলধন, মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস, তার ক্ষেত্রে ঊর্ধ্বসীমা 15% থেকে বাড়িয়ে 20% করা হলো। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে কথাটা আরো ভালো করে বলেছেন, মধ্যবিত্ত বিনিয়োগকারীদের স্বস্তি দিতেই নাকি এই ছাড়। শুনুন। The 5% TDS rate on many payments is being merged into the 2% TDS rate and the 20% TDS rate on repurchase of units by mutual funds or UTI
is being withdrawn. TDS rate on e-commerce operators is proposed to be reduced from 1 to 0.1%. তবে জানেন তো, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের আজকের বাজেট বক্তব্য শেষের পর আমরা কি দেখলাম? বাজারে শেয়ার সূচক ক্রমশ পড়তে শুরু করলো। অর্থাৎ পড়তে শুরু করে ফলে আদৌ লাভ হলো নাকি লোকসান হলো সেটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। তা বুঝতে প্রাথমিকভাবে বিনিয়োগকারীদের মধ্যে একটা বিভ্রান্তিও সৃষ্টি হয়, যদিও পরে আমরা দেখলাম সেন্সেক্স আবার ঘুরে দাঁড়ায়। দেখেন, সাধারণভাবে মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য আরও উৎসাহিত হচ্ছে। তারা অতটা টেকনিক্যাল নলেজ নেই, তারা কিন্তু এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে টাকা রাখছেন এবং নতুন প্রজন্মের লোক যারা আছেন তারা কিন্তু তাদের যে মানে সারা মাসের যে রোজগার তার থেকেই কিন্তু একটা কিছু টাকা করে এসআইপি করছেন। আমি বলবো একটা মানে উপযুক্ত মানে পদক্ষেপ। অর্থনীতিবিদদের বক্তব্য আপনাদেরকে শোনালাম, বিশেষজ্ঞদের সঙ্গে আমরা সারা দিন ধরে আলোচনা করেছি, তাদের বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। এবার আসল কথা হচ্ছে আম আদমি, সাধারণ মানুষ, তারা কতটা খুশি হলেন, তাদের কি প্রতিক্রিয়া, তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। শুনুন তাদের কথা। স্ল্যাব অনুযায়ী দেখাচ্ছে যে 97% আগে ট্যাক্স ছিল, সেটাকে ওটা ডিক্রিজ করে 42% করেছে, কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেনে বাড়িয়ে দিয়েছে। মধ্যবিত্তরা কোথায় যাবে? প্রশ্ন আমার এখানে, যে মধ্যবিত্তরা যারা 5 লাখ টাকা রোজগার করে ওদের তো ট্যাক্স লাগছে না, কিন্তু যারা একটু নিজের লাইফটাকে ইনক্রিজ করতে চায়, এনহ্যান্স করতে চায়, ওদের তো কোনো ফেসিলিটি নেই। মোবাইলের দাম কিছু কমেছে, সোনার দাম কমেছে, ওটা দিয়ে তো আর সংসার চলবে না। সংসার চালার জন্য জেনারেল এক্সপেন্সেসগুলো যদি কমাতো, আমাদের ছোটো ছোটো ব্যবসায়ীদের জন্য জিএসটি কমপ্লিকেশনস ডে বাই ডে বেড়ে যাচ্ছে, ওটা যদি কিছু ইজি করতো ফরম্যাটগুলো, তাহলে আমাদের পক্ষে ভালো ছিল। ইনকাম ট্যাক্সেও ছাড় এরকম কিছু আসেনি। স্ট্যান্ডার্ড ডিডাকশন নতুন রেমে অনুযায়ী 25,000 টাকা ছাড় দিয়ে এক্সট্রা ছাড় দিয়েছে, নর্মালে কিছু দেয়নি। এটিসিসি অন্তত কিছু বাড়ি 1.5 লাখ থেকে 2-2.5 লাখ টাকা করলে কিছু একটা বেনিফিট হতো, ট্যাক্সে বেনিফিট হতো। 2024-এর বাজেটের একটা সারাংশ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম TV9 স্পেশালে। অর্থাৎ আমরা কি পেলাম, বাংলা কি পেল, আর অন্যান্য আমাদের পড়শি রাজ্য তারাই বা কি পেল, আর ফোকাস কি ছিল আজকের বাজেটে। স্পেশাল 9 আজকের মতো শেষ করছি, দেখা হবে আগামীকাল, সঙ্গে থাকুন।